অন করে দিয়েছিস না? আর নিচে গোটায়, নিচে গোটায়, কোথায়? হোয়াইট বোর্ডের নিচে ওটা একটু দেখাতে তাহলে পরে উঠে আসতো। আমি পুরো বোর্ড জুড়ে আমি জানি কোন ওইগুলো সেটাই দিয়ে যাবে লেখা আছে। তাহলে ওয়েলকাম সকলকে। আজকে তাহলে আমরা WBSSC গ্রুপ সি আর ডি 2025, এটা সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হলো যে 2025-এর মধ্যেই ডিসেম্বরের মধ্যে নিয়োগপত্র একদম হাতে। কারণ এর আগে অনেক এক্সামিনেশন কন্ডাক্ট করেছে পশ্চিমবঙ্গ হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টে হোক, এত দ্রুত কোনো পরীক্ষায় এই মানে নিয়োগপত্র কেউ পায়নি। এটা একমাত্র কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার। সেই অর্ডার অনুযায়ী যতই যাই হোক না কেন ডিসেম্বরের মধ্যে নিয়োগপত্র দিতে বাধ্য সরকার। তাই তোমরা আগামী হাতে মাত্র 3 মাস সময় পাবে, তার বেশি সময় পাবে না। সেপ্টেম্বরে সম্ভবত এক্সাম, সেপ্টেম্বর ধরে রাখো, এই সেপ্টেম্বর ধরে এগোতে হবে। তাহলে হাতে 3 মাস, 3 মাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। এবার আজকে জানাবো যে কিভাবে এই সিলেবাসটাকে কমপ্লিট করা যায় এবং আগামী 3 মাসের স্ট্র্যাটেজি কি, কিভাবে এগোলে পরে খুব তাড়াতাড়ি সবকিছু শেষ করা যাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে। তাহলে আজকে আমি প্রথমে যেটা জানাবো, একটা চাকরির পরীক্ষায় মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, একটা স্যালারি নিয়ে আমাদের মধ্যে খুব কৌতূহল থাকে যে আমরা যদি গ্রুপ সি, প্রথমে আমি আলোচনা করছি গ্রুপ সি, এই গ্রুপ সিতে যদি কেউ ফাইনালি সিলেক্টেড হয়ে যায় তার স্যালারি কত, এই স্যালারিটা আমাদেরকে আগে জানতে হবে। এখন বর্তমানে 2024 অনুযায়ী প্রায় 29,000 প্লাস এটা হবে একজন গ্রুপ সি কর্মী তার স্যালারি। এরপর হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ ডি স্যালারি হবে স্টার্টিং এ 23,000। এটা কিন্তু কম নয়। আমাদের সব থেকে বেশি আকর্ষণ করে, যার জন্য এত পরিশ্রম, তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই স্যালারি। এবার তোমরা টার্গেট করো কোন স্যালারিটা নিতে ইচ্ছুক। দুটোই এক্সামে বসতে হবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। যেটাতে ফাইনাল সিলেকশন হবে সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু তার জন্য একই সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবার গ্রুপ সির আর গ্রুপ ডির আমি যদি সিলেবাস যদি আলোচনা করি, সিলেবাস, এই সিলেবাসটা কেমন, প্রথমে সি বলছি। এই সি এর সিলেবাস প্রথমে জিকে, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে সিএ, সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে আছে ইংলিশ। জিকেতে কত থাকবে, টোটাল 15। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের গেজেট দেখি, মানে লাস্ট 2016 সালে এক্সাম কন্ডাক্ট হয়েছিল, সেই অনুযায়ী যদি চলি, তাহলে 2016-তে টোটাল মার্কস ছিল কত, টোটাল মার্কস ছিল 60। তার মধ্যে ম্যাথ আসবে 15টি, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 15টি, আর ইংরেজিতে আসবে 15টি। এই হচ্ছে গ্রুপ সি। এবার কেউ যদি মনে করে
যে আমি গ্রুপ সির পাশাপাশি গ্রুপ ডিও অ্যাপ্লিকেশন করব, তাহলে গ্রুপ ডিতে সেম জিনিস, জিকে, ম্যাথ আর সিএ। সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার। জিকেতে 15, ম্যাথে হচ্ছে 15 আর সিএতে 15, টোটাল এখানে 45, এখানে টোটাল হচ্ছে 60। এই হচ্ছে ডিফারেন্স। তার মধ্যে গ্রুপ সি এর আর গ্রুপ ডি এর, এই গ্রুপ সি এর কাজটাও বলে দেবো। গ্রুপ সি এর কাজ কি? অ্যাকচুয়ালি এটা তো স্কুল ক্লার্ক, স্কুল ক্লার্কের যে সমস্ত মানে খাতা কলমের কাজ, সেগুলো করে হচ্ছে গ্রুপ সির স্টাফ। আর গ্রুপ ডির কাজ বিশেষ করে স্কুলে ওই মানে গ্রুপ সি কে সাহায্য করা, খাতাপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, তার মানে এই নয় যে গ্রুপ ডি মানে ওই ঝাড় দেওয়া করাবে, ওইটা এখন নেই। আগে যেটা ছিল, কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন গ্রুপ ডির কাজ হবে ওই গ্রুপ সি কে সাহায্য করা, এবং কোনো নোটিশ যদি হয় সেই নোটিশটা ঘরে ঘরে যে প্রতিটা ঘরে ছাত্রদেরকে বলে দেওয়া কিংবা স্যারকে দেওয়া, এটা হচ্ছে গ্রুপ ডির কাজ। এরপর এর সিলেকশন প্রসেস দেখব। এটা সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন হয়। সিলেকশন প্রসেস কি হবে গ্রুপ সির ক্ষেত্রে? প্রথমে দিতে হবে কি? রিটিন টেস্ট। এটা রিটিনে কত নাম্বার থাকবে? 60 মার্কস। তারপরে থাকবে কি? কম্পিউটার টেস্ট, টাইপিং লিখি এখানে, টাইপিং এ কত থাকবে? 25। তারপরে থাকবে ইন্টারভিউ, ইন্টারভিউ কত? 5। একাডেমিতে থাকবে 10। এই টোটাল 100-র উপর মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে কেউ যদি এই সিলেকশন প্রসেসে ফাইনালি সিলেক্টেড হতে চায়, তাকে প্রথমে দিতে হবে রিটিন টেস্ট। রিটিন টেস্টে 60-এর মধ্যে যত বেশি পারা যায় স্কোর করতে হবে। এই নাম্বারটা পরবর্তী ফাইনাল যখন মেরিট লিস্ট তৈরি হবে, তখন কিন্তু এই 60 নাম্বারটা মধ্যে যত আসছে তত নাম্বার কাউন্ট করা হবে। তারপরে প্রসেস হবে টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্টে যারা পাস করবে তাদেরকে 25-এর মধ্যে নাম্বারটা দেয়া হবে। তারপর হবে ইন্টারভিউ। ইন্টারভিউ হবে মাত্র 5 নাম্বার, যেটা কমিশনই নেবে। তারপর হবে একাডেমিক স্কোর কি? যে সে মাধ্যমিকে কত নাম্বার পেয়েছে, সেই নাম্বারের উপর ভিত্তি করে তাকে হচ্ছে 10 নম্বর অ্যালটেড থাকবে। ঠিক আছে, একাডেমিক। ঠিক আছে, কেউ যদি 60% পায় সে 10-এর মধ্যে 10 পাবে। কেউ যদি 50 to 60 নিচে, তাহলে সে পাবে হচ্ছে 8। কেউ যদি 50%-এর নিচে পায় তাহলে সে পাবে 6। এই হচ্ছে একাডেমিক স্কোর। এবার এটা মিটিয়ে দিলাম। কারোর যদি লেখার থাকে লিখে নিও। এবার গ্রুপ সিডি যোগ্যতা নিয়ে আলোচনা করব। যোগ্যতা কি? যোগ্যতা ক্লাস 8 পাস, গ্রুপ ডি। আর গ্রুপ সি হচ্ছে কি? মাধ্যমিক ক্লাস 10 পাস হলে হবে। তাহলে এই হচ্ছে যোগ্যতা। আর মাধ্যমিকে পাস করে থাকলেই সে গ্রুপ সি তে বসতে পারবে। আর কেউ যদি ক্লাস 8 পাস করে থাকে সে গ্রুপ ডি। মানে এটা হচ্ছে মান, অ্যাকচুয়ালি সবার এখন মাধ্যমিক পাসই। হ্যাঁ,
এটা 8 লেভেলের গ্রুপ ডি কর্মী সবসময় লেভেল ক্লাস 8-এর যেই থাকে সেই অনুযায়ী হবে। এখন যারা গ্র্যাজুয়েশন করেছে, MA করেছে, তারাও বসবে গ্রুপ সি, গ্রুপ ডিতে, কেননা এখন চরম ক্রাইসিস। এই ক্রাইসিসের মধ্যে যেটা সামনে আসবে সেটাতে সবাই ফর্ম ফিল আপ করবে। এবার আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে গ্রুপ সি। হ্যাঁ, আমাদের মেন ফোকাস থাকবে গ্রুপ সি। গ্রুপ সি যদি কেউ টার্গেট নেয় তাহলে সেখানে ইংরেজি একটা এক্সট্রা আসছে, আর গ্রুপ ডিতে ইংরেজিটা নেই, তাহলে ইংরেজিটা এক্সট্রা আমাকে পড়তে হবে। ইংরেজি পড়লে আমার গ্রুপ সিতেও লাগছে, হ্যাঁ, আর গ্রুপ ডিতে ইংরেজি থাকছে না, এটাই পার্থক্য। এবার আমরা কিভাবে পড়বো? এক্সাম ওরিয়েন্ট করতে হবে আমাদের, মানে এক্সামে যেমন আসে সেই ধরনের সেইভাবে এগোতে হবে, কারণ সময় খুব স্বল্প। টু দা পয়েন্ট, মানে এক্সট্রা কিছু পড়তে যাব না, যে কোনগুলো পড়বো সেটাই শুধু পড়বো, আর তার আগে পড়ার আগে কোনগুলো ছাড়বো সেটা দেখতে হবে, ছাড়াটা শিখতে হবে। তাহলে পরে টু দা পয়েন্টে পড়লে তাড়াতাড়ি সিলেবাস কভার হবে। আর থার্ড হচ্ছে রেগুলার মক টেস্ট। এই মক টেস্ট নিজেকে বুস্ট আপ করবে, যে কে কোথায় আছে। মক টেস্ট যদি কেউ না দেয় সে বুঝতে পারবে না তার পজিশনটা কোথায়, হ্যাঁ, সে কত স্কোর করছে না করছে, তাহলে বুঝতে পারবে না। তার জন্য মক টেস্ট রেগুলার থাকবে। এবার আমরা এই গ্রুপ সি 2016 কেমন ছিল এবং সেই ওরিয়েন্টেড বিস্তার আজকে আলোচনা করব। এবং গ্রুপ সির যে পরীক্ষাটা হয়েছিল তার যে 4টে পার্ট, সেই 4টে পার্টের মধ্যে কি কি ছিল সেইগুলো নিয়ে আলোচনা করব এবং টেস্ট নেব তোমাদের। এবার গ্রুপ সিতে যদি বিগত বছরে দেখি যে কি কি এসেছিল, কোথা থেকে কোয়েশ্চেন হয় গ্রুপ সিতে, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা জিকের দিকে যাই। আগের বছর 2016 যদি দেখি জিকেতে 1 নম্বর ইতিহাস। এই ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল 2টি। তারপর 2 নম্বর ভূগোল। এই ভূগোল থেকে কোয়েশ্চেন এসেছিল 5টি। 3 নম্বর বিজ্ঞান মানে সায়েন্স। এই সায়েন্স থেকে এসেছিল 6টি কোয়েশ্চেন। 4 নম্বর সাধারণ জ্ঞান। অ্যাকচুয়ালি এসএসসি কোথা থেকে কোয়েশ্চেন দেয়, কটা করে কোয়েশ্চেন দেয়, এটা দেখলে পরে বুঝতে পারবে যে কোন টপিকগুলো কিংবা কোন সাবজেক্টগুলো আমাদের কাছে ইম্পর্টেন্স হয়ে যাচ্ছে। এখানে দেখলেই বুঝতে পারে। সাধারণ জ্ঞান থেকে এসেছিল 7টি কোয়েশ্চেন, মানে ওই স্ট্যাটিক জিকে যেগুলো হয়। 5 নম্বর কম্পিউটার থেকে জিজ্ঞাসা করা হয়েছিল মাত্র 1টি কোয়েশ্চেন। 6 নম্বর সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 9টি কোয়েশ্চেন। এই টোটাল হচ্ছে গ্রুপ সি 2016 যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের যে সাবজেক্ট ওয়াইজ কটি করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল তার একটা রূপরেখা দেখে নাও তোমরা। এবার তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি এক্সামে কোথা থেকে কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর গ্রুপ ডির ক্ষেত্রে এই সেম কিছু কিছু ক্ষেত্রে দিয়েছে হচ্ছে, যেরকম জিওগ্রাফি থেকে 2টো, হিস্ট্রি থেকে 2টো, বিজ্ঞান থেকে 9টা, পলিটি মানে সংবিধান থেকে 2টো, জিকে থেকে 10টা, সিএ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4টে। এটা হচ্ছে গ্রুপ ডি আর এটা হচ্ছে সি। তাহলে সি থেকে এরকম ভাবে টোটাল 30, এখানে টোটাল 30টা কোয়েশ্চেন সিএ আর জিকে মিলে। এই গ্রুপ ডি গ্রুপ সি, এটা গেল জিকে পার্ট।
তাহলে জিকে পার্টের ইম্পর্টেন্স গুলো দেখো, জিওগ্রাফি, হিস্ট্রি, বিজ্ঞান, পলিটি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে ইতিহাস, ভূগোল সেম জিনিস, সাধারণ জ্ঞান, কম্পিউটার। এবার আমরা যাব, জিকে পোর্শনটা হয়ে গেল, এবার দেখব ইংরেজি। ইংরেজি থেকে কি কি এসেছিল। একদিকে হচ্ছে সি, আচ্ছা সি হবে, ইংরেজি শুধু গ্রুপ সির ক্ষেত্রেই হয়। তাহলে গ্রুপ সিতে যদি দেখি সিনোনিম, প্রথম 1 নম্বরে সিনোনিমস। এই সিনোনিম এবং অ্যান্টোনিম, এখান থেকে টোটাল কোয়েশ্চেন এসেছিল 3টি। সিনোনিম মানে কি, সমার্থক শব্দ মানে অর্থ, আর অ্যান্টোনিমস মানে সেই শব্দের বিপরীত। হ্যাঁ, তাহলে এখান থেকে 3টে কোয়েশ্চেন এসেছিল। 2 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে কোয়েশ্চেন এসেছিল 1টি। 3 নম্বর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন এসেছিল 1টি। 4 নম্বর ফ্রেজাল, ফ্রেজাল ভার্ব, এখান থেকে এসেছিল 1টি। 5 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এসেছিল 1টি কোয়েশ্চেন। 6 নম্বর এরর, এরর কারেকশন থেকে এসেছিল 4টি। 7 নম্বর অন্য মানে আদার, এখান থেকে এসেছিল 4টি। টোটাল 15টি কোয়েশ্চেন। হ্যাঁ, তার মধ্যে কিছু গ্রুপ ভাব থেকে এসেছিল। তাহলে ইংরেজি যদি আমরা সাবজেক্টটাকে দেখি 15 নাম্বার, এই ডিভিশনটা কিভাবে করেছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে তিনটে কোয়েশ্চেন এসেছিল, মানে বিপরীত শব্দ আর সমর্থক শব্দ। 2 নম্বর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ, এখান থেকে এসেছিল 1টি কোয়েশ্চেন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে এসেছিল 1টি। ফ্রেজাল ভার্ব থেকে এসেছিল 1টি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে 1টি। এরর কারেকশন থেকে দেখো, এরর কারেকশন থেকে 4খানা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, আর কিছু বিষয়ে 4টি এসেছিল। তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা ইংরেজির ক্লাসগুলো করব। তারপরে দেখে নেবো হচ্ছে ম্যাথ, পাশেই করে দিই। ম্যাথে কি কি চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর শতকরা, এই শতকরা থেকে 2016-তে এসেছিল 2টি কোয়েশ্চেন। 2 লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি, এখান থেকে 2টি কোয়েশ্চেন এসছে। 3 নম্বর অনুপাত, অনুপাত থেকে এসছে 2টি কোয়েশ্চেন। 4 নম্বর এলসিএম অ্যান্ড এইচসিএফ, এখান থেকে এসছে 3টি কোয়েশ্চেন। 5 নম্বর ডিসকাউন্ট মানে ছাড়, ডিসকাউন্ট ছাড়, এই চ্যাপ্টার থেকে এসছে 2টি। 6 নম্বর সময় ও কার্য, এই চ্যাপ্টার থেকে এসছে 2টি কোয়েশ্চেন। 7 করণী ও সূচক, এই চ্যাপ্টার থেকে এসছে 1টি কোয়েশ্চেন। 8 নম্বর নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, এখান থেকে এসছে 1টি। 9 সময় ও দূরত্ব, এখান থেকে এসছে 1টা কোয়েশ্চেন। এই টোটাল 15খানা কোয়েশ্চেন, যেখানে এই শতকরা, শতকরা থেকে এসছে 2টি, লাভ ক্ষতি থেকে 2টি, অনুপাত থেকে 2টি, এলসিএম এইচসিএফ, লসাগু গসাগু থেকে 3টি, ডিসকাউন্ট ছাড়, ছাড় থেকে 2টি, সময় ও কার্য এখান থেকে 2টি, করণীয় সূচক এখান থেকে 1টি, নাম্বার সিস্টেম 1টি, সময় ও দূরত্ব 1টা। এই টোটাল 15খানা কোয়েশ্চেন। এবার দেখে নাও অঙ্কের, এটা মূলত পাটিগণিত জিজ্ঞাসা করে। হ্যাঁ, পাটিগণিত, পাটিগণিত থেকে কোয়েশ্চেন হবে।
অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন হবে না এখানে কোনো। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল বলতে অ্যালজেব্রা কিংবা ত্রিকোণমিতি, জ্যামিতি, এখান থেকে কোনো কোয়েশ্চেন হবে না ম্যাথের। তাহলে এটা গেল। এবং গ্রুপ ডির ক্ষেত্রেও সেম এরকম এসছিল, শতকরা, লাভ ক্ষতি অনুপাত, এলসিএম এইচসিএফ, নাম্বার সিস্টেম। হ্যাঁ, গ্রুপ ডির ক্ষেত্রে সরলীকরণ থেকে একটু বেশি জিজ্ঞাসা করা হয়েছিল, 4খানা কোয়েশ্চেন এক্সট্রা। গ্রুপ ডির ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলোই ছিল, শুধু সরলীকরণ থেকে একটু বেশি জিজ্ঞাসা করা হয়েছিল, 4টে কোয়েশ্চেন। তাহলে এই ওভারঅল সিলেবাস এবং 2016 সালের কোয়েশ্চেনের উপর ভিত্তি করে যে টপিকগুলো বা চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এইরকম ভাবে আমরা এই সিলেবাসকে টার্গেট করে আমরা এগিয়ে যাব, ঠিক আছে, যত কম সময়ের মধ্যে পারা যায়। আর আজকে এই 2016 সালে গ্রুপ সির যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করব আর সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যতটা পারা যায়, ঠিক আছে। আচ্ছা, সবকিছু বলা হলো। গ্রুপ সির আর গ্রুপ ডি টোটাল ভ্যাকেন্সি এটা জেনে রাখো। টোটাল ভ্যাকেন্সি কত? 8400। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। টাইম থাকবে মাত্র 1 আওয়ার। 1 আওয়ার হচ্ছে টাইম। হ্যাঁ, যে যাই বলুক, গ্রুপ সি ডির পরীক্ষা হচ্ছে, তাতে বিভিন্ন রকম ভাবে যদি কেসও হয় এই মানে এই রিলেটেড, তা সত্ত্বেও কিন্তু পরীক্ষা হবেই, এটা ধরে চলতে হবে। কেননা নোটিফিকেশন বা গেজেটে কিছু কিছু ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আছে, অনেকে সেটা দাবি করছে এবং কোর্টের কাছে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তাই কেস হয়তো একদিন মিটে যাবে, কিন্তু সেই সময় পড়ার আর টাইম পাবে না। তাই আজকের দিন থেকেই একদম পুরো দমে লেগে যাও। আর সব থেকে বড় কথা হচ্ছে, আগামী 6 মাসের মধ্যে হাতে নিয়োগপত্র পাচ্ছ। আগামী 6 মাসের মধ্যে হাতে নিয়োগপত্র। আর সবচাইতে ভালো একটা জায়গায় যদি কেউ কাজ করতে চায়, সার্ভিস করতে চায়, তাহলে হচ্ছে একমাত্র অল ইন ওয়ান, সেটা হচ্ছে স্কুল। স্কুলে সব থেকে সুযোগ সুবিধা একটু বেশি। অন্যান্য ডিপার্টমেন্টের সুযোগ সুবিধা আছে, কিন্তু স্কুলে একটু বেশিই পাওয়া যায়। কেননা এখানে ছাত্রদের সম্পর্ক জড়িত থাকে, এবং যেমন গরমের ছুটি যদি দেখা যায়, সেখানে ছাত্রদের জন্য দেওয়া হয়, টিচারদের জন্য দেওয়া হয় না। এবার ছাত্র যখন থাকবে না, তখন তো স্কুল বন্ধ থাকবে। স্কুল বন্ধ থাকলে টিচার এবং গ্রুপ ডি সিডি স্টাফ ওরাও থাকবে না। তার জন্য স্কুল সব থেকে বেটার, বেস্ট বলছি না, বেটার। এবার তোমরা দেখো, তাহলে এইখান থেকে পুরো ডাউট, কোনো ডাউট আছে কারো এখান থেকে? আমি নেক্সট এবার যাব 2016 সালে গ্রুপ সির কোয়েশ্চেনে। হ্যাঁ, যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে অনেকেরই খুব সহজ মনে হতে পারে, এবং সেইখানকেই সেই কোয়েশ্চেনগুলোরই পোস্ট মার্টাম, মানে বিভিন্ন রকম ভাবে ওকে তার ছিন্ন ভিন্ন করে অ্যানালাইসিস করে দেখা যে অ্যাকচুয়ালি কি
কিভাবে পরবর্তীতে ওই রিলেটেড কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। তাহলে এটা মিটিয়ে দিচ্ছি, সেটাই আলোচনা করবো এখন। হ্যাঁ হ্যাঁ ওটাতে কোনটা রেকর্ড করতে পারবা? এটা হচ্ছে তো তাই? ও তাহলে ওটা বন্ধ হয়ে গেল, তাই তো? না না এটাতে হয়ে যাবে, না হলো কোনো ব্যাপার নাই। আমি সাধারণত ক্যামেরার সামনে এমনিতেও কম আছি। হ্যাঁ, তাহলে গ্রুপ, আচ্ছা, এই টোটাল 7 নাম্বারের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে কোয়েশ্চেন সেটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। তার আগে পরপর ইতিহাস থেকে যে দুটো কোয়েশ্চেন এসেছিল সেই দুটো কোয়েশ্চেন প্রথমে আলোচনা করব। তারপরে এসেছিল ভূগোল থেকে এসেছিল 4টে কোয়েশ্চেন, সেই 4টে কোয়েশ্চেন আলোচনা করব। এরপর সায়েন্স, তারপর হচ্ছে জিকে, এভাবে আলোচনা করতে করতে যাব। খাতা পেন যদি তোমাদের থাকে সামনে রাখো, কিছু নতুন যদি কোনো ইনফরমেশন পাও সেটা লিখে রাখো। তাহলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ইতিহাস। এই ইতিহাস থেকে দুটো কোয়েশ্চেন এসেছিল, এই দুটো কোয়েশ্চেন এখন আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন ছিল 1 নম্বর, ইলোরা গুহা কোথায় অবস্থিত? এটা একদম সিম্পল। এখানে অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন ডি ইউপি, অপশন সি মহারাষ্ট্র। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র। তাহলে এটা প্রথম 1 নম্বর কোয়েশ্চেন। এবার আমরা দেখে নেব মহারাষ্ট্রের মধ্যে এই কি কি গুহা আর আছে। যেমন প্রথম যদি বলি এলিফ্যান্ট কেভ মানে কি? গুহা। আর কি আছে? আর আছে কারলা গুহা, এগুলো সব মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। 3 নম্বর কানহেরি গুহা, এটাও মহারাষ্ট্রে অবস্থিত। 4 নম্বর অজন্তা গুহা, এটাও হচ্ছে মহারাষ্ট্রে। 5 নম্বর ভাজ গুহা, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। আমি যদি বলি মহারাষ্ট্রের বর্তমান সিএম এর নাম কি, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকে যাচ্ছি। একনাথ সিন্ধে, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এর সঙ্গে রিলেট করে দিলাম। বর্তমান সিএম, মহারাষ্ট্রের বর্তমান সিএম। আর যদি বলি গভর্নরকে বা রাজ্যপাল রমেশ বেইস। তাহলে কি বললাম? বর্তমান সিএম হচ্ছে একনাথ সিন্ধে আর গভর্নর হচ্ছে রমেশ বেইস। আর যদি বলি মহারাষ্ট্রের রাজধানী কি? মহারাষ্ট্রের রাজধানীর নাম কি? ক্যাপিটাল মুম্বাই। এটা সকলেরই জানা, কিন্তু এর সঙ্গে এক্সট্রা ইনফরমেশন, মুম্বাই কোন দ্বীপে অবস্থিত? সালসেট দ্বীপে অবস্থিত মুম্বাই। তাহলে কোন দ্বীপে অবস্থিত হচ্ছে? সালসেট দ্বীপে হচ্ছে অবস্থিত। এই ইলোরা গুহা মহারাষ্ট্র অবস্থিত। এবার মহারাষ্ট্রের কোথায়? এটা হচ্ছে ঔরঙ্গাবাদ।
বাঁধ। এই ঔরঙ্গাবাদে, এই ইলোরা গুহাতে টোটাল 34টি ছোট ছোট গুহা আছে। এখানেই কৈলাসনাথ মন্দির আছে, কৈলাস মন্দির আছে, হ্যাঁ, কৈলাস মন্দির এই গুহাতেই আছে। এবার আমরা যদি দেখি অপশন বি, অপশন বিতে আছে, অপশন বি মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ সম্পর্কেও একটু আলোচনা করে নেব। অপশন বি মধ্যপ্রদেশ দিয়েছিল না, অপশন এ, এটা অপশন এ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কিছু গুহা আছে, যেমন ভীমবেটকা, এটা তোমরা সবাই জানো ভীমবেটকা। 2 নম্বর উদয়গিরি, উদয়গিরি। 3 নম্বর বাঘ গুহা। এই যে গুহাগুলো, এই গুহাগুলো কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়েছে। মধ্যপ্রদেশের ভীমবেটকা একটা গুহা, উদয়গিরি একটা গুহা, বাঘ গুহা, এটাও পরীক্ষায় এসছে বাঘ গুহাটা। এই যে ভীমবেটকা, এই ভীমবেটকা ইউএনইএসসিও ওয়ার্ল্ড হেরিটেজ যে অন্তর্ভুক্ত আছে, একটা ওয়ার্ল্ড হেরিটেজের এটা সাইট ইউনেস্কো, এই ভীমবেটকা। এই ইউনেস্কো সম্পর্কে যতটা মনে পড়ছে, ইউনেস্কো কত সালে গঠিত হয়? এটা হয় 1945 সালে। এর যদি আমি বলি এইচকিউ মানে হেডকোয়ার্টার কোথায়, এটা হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। প্যারিস কোথায় অবস্থিত? ফ্রান্স, ফ্রান্স, প্যারিস ফ্রান্স অবস্থিত। তাহলে হেডকোয়ার্টারটা কোথায়? প্যারিস, ফ্রান্স, ফ্রান্স অবস্থিত। ভারত এই ইউএনইএসকো এর সদস্যতা গ্রহণ করে 1945, এক বছর পর 1946 সালে সদস্য পায় কে? ইন্ডিয়া। ইন্ডিয়া সদস্য পাচ্ছে 1946 সাল, এর ইন্ডিয়া সদস্য হচ্ছে। এই ইউনেস্কোর আরো কিছু, এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঔরঙ্গাবাদ অবস্থিত ইলোরা গুহা। এই ইউএনইএসসিও এটা ভারতে মোট সাইট আছে কটি? বর্তমানে 42টি সাইট আছে। এই ভারতে মোট এখন ইউনেস্কো সাইট হচ্ছে টোটাল 42টি। তার মধ্যে আচ্ছা, এখন একটা যোগ হয়েছে, তাহলে 43তম নাম কি? 43তম নামটা এখানে লিখে দিবে, ঠিক আছে, যেটা আছে।